জামাইজান, আমার শুধু আপনাকে কাছে চাই, খুব করে চাই। আপনি এভাবে আমার পাশে থাকবেন সব সময়। শ্রাবণ হিয়ার দিকে ভালো করে ঘুরে হিয়ার গালে হাত রেখে বলল, সব সময় পাশে থাকবো। হিয়া জাপটে জড়িয়ে ধরলো। শ্রাবণ হিয়ার চুলগুলো মেলে দিতে দিতে বলল, এইবারই শেষ, এরপরে আমাকে বাঁচাতে এভাবে নিজেকে উপস্থাপন করার দরকার নেই। যদি এরকম কিছু দেখি তাহলে তুলে আছাড় মারবো। হিয়া হেসে বলল, আপনি আছাড় মারলে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দেব, তখন কোথায় যাবেন? শ্রাবণ শয়তানি করে বলল, আমি আমার শ্বশুরের কাছে চলে যাব, শোধবোধ। হিয়ার কথার মাঝে শ্রাবণ হিয়ার ব্লাউজের ফিতার দিকে তাকালো। ফিতাটা ভালো করে বাঁধেনি। শ্রাবণ আলগোছে বেঁধে দিতে লাগলো। ঘাড়ে শ্রাবণের হাতের স্পর্শ পেতেই হিয়া নড়ে চড়ে শ্রাবণের বুক থেকে উঠতে চাইল, কিন্তু শ্রাবণ আরো শক্ত করে হিয়াকে ধরে নিজের বুকেই রেখে দিল। শ্রাবণ হিয়ার ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু খেলো। পরপর কয়েকটা চুমু খেলো। হিয়া শ্রাবণের টি শার্ট আরো শক্ত করে খামচে ধরলো। পায়ের পাতা শিরশির করে উঠল। এই এক নতুন অনুভূতি, যা আগে কখনো হয়নি। মিনিট পাঁচেক পর তৌকির চৌধুরী এলেন। রুমের ভেতর থেকে ডাকলেন শ্রাবণকে। শ্রাবণ, রুমে আছো কি? শ্রাবণ হিয়াকে ছেড়ে দিল। শ্রাবণের মুখ পানে তাকাতেই হিয়া লজ্জায় লাল হয়ে গেল। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুয়ে একটু ঘুমাও, আমার ফিরতে দেরি হবে। এখন যাব মামার সাথে কথা বলতে, আর তোমাদের বাসায়ও যাব আঙ্কেলের সাথে কথা বলতে। আবার ওখান থেকে যেতে হবে মিরাজের ড্রাইভারের বাসায়। ফিরতে অনেক রাত হবে, আর রাতে ফোনটা কাছে রেখো। হিয়া মাথা নাড়িয়ে শ্রাবণের সাথে সাথে রুমের দরজা পর্যন্ত এলো। শ্রাবণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। ওকে, আর কিছু দরকার? হিয়া চুপচাপ একটা জায়গায় বসলো। কতক্ষণই বা ভিজা কাপড়ে থাকবে? টাওয়েলগুলো সব নিয়ে গেছে। তাই কি ওরও সময় আসবে না? তখন ইচ্ছা মতো দেবে। কিন্তু এখন কি করবে? হিয়া ভাবতে থাকলো কি করা যায়। এদিকে শ্রাবণ কাবার থেকে হিয়ার জন্য জামা কাপড় বের করলো। ওর রাগ ওঠারও কারণ আছে। সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছিল, সে আসেনি। শেষমেশ দেখলো আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণ হিয়ার জামা কাপড় আর টাওয়েল নিয়ে বসে রইল। হিয়া ওয়াশরুমে বসে ফোন দিয়াচ্ছিল। এর একটু পরেই উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে নাটক করে বলে উঠলো, এই যে শুনুন না, একটু খুলুন, আমার শরীর খুব খারাপ লাগছে, একটু খুলুন না। শ্রাবণ হিয়ার শরীর খারাপ শুনে চট করে উঠে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে দাঁড়ালো। হিয়া ভাবতে পারেনি সাথে সাথে দরজা খুলে দেবে, তাই ফিক করে হেসে দিল। শ্রাবণ ভুরু উঠিয়ে বলে উঠলো, কি হয়েছে? কই শরীর খারাপ? তুমি দেখি হাসছো। হাসছি তো, কি হয়েছে? আমার জামা কাপড় দিন। দেব না? তাহলে হাতে রেখেছেন কেন? দিন। শ্রাবণ আবারও ওয়াশরুমে দরজা চাপিয়ে দিয়ে বলল, থাকো, তোমাকে বাইরে বের করবো না। তুমি যে পর্যন্ত সরি না বলবে সেই পর্যন্ত খুলবো না। খুব বীর দেখিয়ে তো গিয়েছিলে আম্মু রুমে ঘুমাতে। আমি দেখবো আম্মু তোমাকে এখন কিভাবে বাঁচাতে আসে। আরে তোমাকে তখন বলেছি যে ভালোবেসেছিলাম একটা মেয়েকে, সেটা প্রায় 1.5 বছর আগের কথা। সেটা নিয়ে এমন জেদ করার কি আছে? আর তোমাকে কি কম ভালোবাসি? হ্যাঁ। হিয়া এই শুনে আবারও দরজা ধাক্কালো। বলল, সরি, আর বলবো না। প্লিজ দরজাটা খুলুন না, আর কখনো এমন বলবো না। এখন আমার জামা কাপড়গুলো দিন। শ্রাবণ দরজাটা খুললো। হিয়া বলল, আমি আর বলবো না, আমার জামা কাপড়গুলো দিন। শ্রাবণ কি যেন ভেবে বলে উঠলো, দেব, তবে একটা শর্তে। হিয়া কপাল কোসকালো। কি শর্ত? যদি জামা কাপড়গুলো দেই তাহলে আমি পরিয়ে দেব, আর না হলে এভাবেই থাকবে। হিয়া বেকায়দায় পড়ে গেল। মনে মনে বলল, লোকটা তো সত্যিই খচ্চর। কিভাবে একটা মানুষের ড্রেস পরিয়ে দেবে? লজ্জা করবে না? একটুও লজ্জা নেই। শ্রাবণ এগিয়ে এসে বলল, কি হলো, শর্ত কি মানবে? না। তাহলে চলে গেলাম। না। তাহলে কাছে এসো, পরিয়ে দেই শাড়ি। হিয়া চোখ নামিয়ে আমতামতা করে বলে উঠলো, আমি ভেজা কাপড় ছেড়ে আসছি, এরপর শাড়ি পরিয়ে দেবেন। ঠিক আছে। শ্রাবণ বাদবাকি সব কাপড় দিয়ে গেল, শুধু শাড়ি বাদে। হিয়া ওয়াশরুমে দরজা লাগিয়ে ভেজা কাপড় ছেড়ে ব্লাউজ আর পেটিকোট পরে শরীরে টাওয়েল পেঁচিয়ে বের হলো। শ্রাবণ হিয়ার শাড়ি গলায় পেঁচিয়ে বসে রয়েছে। হিয়ার সামনে যেতেই শ্রাবণ হিয়ার থেকে টাওয়েলটা সরিয়ে নিল। হিয়া লজ্জায় দুহাত বুকের উপর রাখলো। শ্রাবণ বাঁকা হেসে শাড়ি পরানো স্টার্ট করলো। হিয়ার রাগটা একটু কমলো। শ্রাবণ ঘুরে ঘুরে শাড়ি পরাচ্ছে। হিয়া সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো, এর আগে কি কাউকে শাড়ি পরিয়েছেন? তাহলে শাড়ি পরানো জানলেন কি করে? নিশ্চয়ই কাউকে পরিয়েছেন। কি শুরু করেছেন? হ্যাঁ, বলুন, জানলেন কি করে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি সব কথা বলছো? শাড়ি পরানো কি এমন কঠিন কাজ যে পারবো না? ভালো করে বলুন। না থাক, দরকার নেই। শ্রাবণ তৎক্ষণাৎ হিয়ার পেটে চিমটি দিয়ে বলে উঠলো, কি যে লাগছে তোমাকে! ভেজা চুলে রাগি রাগি মুখশ্রীতে জাস্ট অস্থির লাগছে বৌজান। আগে জানলে এমন করে প্রতিদিন বাচ্চাবে চুবিয়ে রাখতাম, আর তুমি রাগ করে থাকতে আমি সেই সুযোগে শর্ত দিয়ে শাড়ি পরিয়ে দিতাম। হিয়া প্রত্যুত্তরে কিছুই বলল না, শ্রাবণের দিকে তাকিয়ে রইল। যতই রাগ হোক, এই লোকটাকে দেখা তৃষ্ণা মিটবে না ওর। শ্রাবণ শাড়ির আঁচল হিয়ার কাঁধে উঠিয়ে দিয়ে বলল, একটু হাসো। হিয়া মুখ ঘুরিয়ে নিল। শ্রাবণ ঘাড় কাত করে হিয়ার দিকে তাকালো। শ্রাবণের চোখে চোখ পড়তে হিয়া ফট করে হেসে দিল। শ্রাবণ হেসে বলল, আপনার রাগ করতেও দেরি না, আবার হাসতেও দেরি নাই। ওপরে ওপরে রাগ দেখান আর তলে তলে হাসেন। এদিকে কাব্য রুমে এসে বলল, বাবা, ভাইয়া ভাবিকে নিয়ে চলে গেল, খুব রেগে আছে। আম্মুকে বলল যে ভাবিকে তুলে নাকি আছাড় মারবে। তৌকির চৌধুরী উঠে বসে বললেন, ওইটা কথার কথা বলেছে, আসলে কি আছাড় মারার জিনিস?
ওই ক্লাস আমিও পার করে এসেছি। দেখো গিয়ে তোমার ভাই বউয়ের সাথে সুন্দর করে কথা বলছে। কাব্য বিছানায় শুয়ে পড়লো। তৌকির চৌধুরী বিছানা থেকে নামলেন। কাব্য জিজ্ঞাসা করলো, বাবা কোথায় যাচ্ছ? রুমে চলে যাচ্ছি। কেন, থাকো না। না, চলে যাই, তুমি ঘুমাও। আমার কোনো সমস্যা হতো না, থেকে যাও। অন্য একদিন থাকবো, গুড নাইট। তৌকির চৌধুরী চলে গেলেন। কাব্য আবারও উঠে বিছানা থেকে নেমে রুমের দরজা লাগিয়ে দিয়ে এলো। শ্রাবণ ফোন স্ক্রল করতে করতে শুয়ে পড়লো। হিয়া চুল শুকাচ্ছে আর থেকে থেকে হাঁচি দিচ্ছে। শ্রাবণ ঠোঁট বেঁকিয়ে বলে উঠলো, এখন এই অবস্থা, আর সামনে কি যে হবে আল্লাহ ভালো জানে। এখন রিনিয়ে রিনিয়ে ছেড়ে দিচ্ছি বলে ভেবো না আমি রোমান্টিক নই। এরপরে সকালে আর রাতে 2 বেলা গোসল করাবো। হিয়া চুপচাপ শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ তাকালো না। হিয়া চুল শুকিয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে শুলো। শ্রাবণ হিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালো। হিয়া আফসা আফসা ডিমালোতে শ্রাবণকে দেখে নিঃশব্দে হাসলো। শ্রাবণ যখন ঘুমিয়ে পড়লো, হিয়া শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মিনিট 2 যাওয়ার পর শ্রাবণ বলে উঠলো, আমি যাকে ভালোবাসতাম সেটা ছিল প্রায় 1.5 বছর আগের কথা। শুধু আমিই বলি যে তাকে ভালোবাসি, আসলে সেই আমাকে বেশি ভালোবাসতো। মেয়েটি ছিল মিরাজের চাচাতো বোন, মিরাজও ভালোবাসতো ওকে। এরপর মিরাজ জানার পরে আমাকে এসে মারলো। ইচ্ছা করলে ওকে ওখানে জবাই করতে পারতাম, কিন্তু ওই মেয়েটার কথা ভেবে আর কিছু বলিনি। আর তুমি সেটা নিয়ে আমার সাথে রাগ করলে, শুনলেও না। হিয়া বলল, মেয়েটার নাম কি? ঈশা। ও এখন কোথায়? ওপরে। কি? ওপরে চলে গিয়েছে? দূর, মজা করবেন না তো বলুন। মজা না, সত্যি ওপরে চলে গেছে। কোন ওপরে? আল্লাহ নিয়ে গেছে। মিরাজের সাথে বিয়ে হয়েছিল, এরপরে শুনেছি ব্রেন টিউমার হয়ে মারা গেছে। হিয়া একটু অনুতপ্ত হলো, না জেনে কি না কি ভেবেছিল। শ্রাবণ হিয়ার নীরবতা দেখে বলে উঠলো, কি হলো, চুপচাপ কেন? সরি, আমি আসলে না জেনে কি না কি বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। শ্রাবণ হেসে বলল, তুমি তো জানতে না, তাও সরি। আচ্ছা শুনুন, ওই মিরাজ তো মনে হয় কষ্টেই রয়েছে ভালোবাসার মানুষটিকে হারিয়ে, তাই না? ওকে মারা ঠিক হয়নি আপনার? শ্রাবণ মাথা তুলে বলল, তোমার এই মনে হলো? যদিও কষ্টেই থাকতো তাহলে কি আমি ওকে মারতাম? কখনো মারতাম না। তাহলে মারলেন কেন? শ্রাবণ মিরাজের প্রতি রাগ প্রকাশ করে বলে উঠল, ঈশা মারা যাওয়ার পরেই কুত্তার বাচ্চা আরেকজনকে বিয়ে করে ঘুরে বেরিয়েছে, ফুর্তি করেছে। তাহলে ওকে ছেড়ে দেবো কেন বলো? হিয়া সব বুঝতে পেরে বলে উঠল, তাহলে তো মিরাজই ভালো না। শ্রাবণ হিয়ার গলায় মুখ গুজে বলে উঠল, ভালো খারাপ রেখে আমাকে ভালো করো। আমি কি করে ভালো করব? কেন, ভালোবেসে? কেন যেন খুব ভোরে হিয়ার ঘুম ভেঙে যায়। শ্রাবণ তখনও ঘুমাচ্ছে। হিয়া শ্রাবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে সময় দেখলো, সকাল 6টা বাজে। হিয়া ফোনটা রেখে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে ড্রয়িং রুমে বসলো। সাবিহা চৌধুরী তখন নিচে নামলেন। হিয়াকে দেখে এগিয়ে এসে বললেন, হিয়া ঠিক আছো না? মানে শ্রাবণ কিছু বলেছিল রাতে? এই সময় তৌকির চৌধুরীও নিচে নামলেন। হিয়া বলল, মা, আপনার ছেলে কালকে রাতে আপনার ঘর থেকে আমাকে নিয়ে গিয়ে বাথটাবে চুবিয়ে মারতে চেয়েছিল। তৌকির চৌধুরী রাশভারী কণ্ঠে বললেন, আজ আসতে দাও ওকে। হিয়া উঠে দাঁড়ালো। তৌকির চৌধুরী সোফায় বসলেন। কাজের মহিলা ফাহিমা বেগম এলেন। তিনি কিচেনে ঢুকলেন। হিয়াও তার সাথে ঢুকলো। ফাহিমা বেগমকে বললেন, আপনি কি এখন ওনাদের জন্য চা বানাবেন? ওনারা চা খায় না তো, কফি খায়। ও আচ্ছা, তাহলে আজকে আমি বানাই। না না, তুমি ওখানে গিয়ে বসো, আমি করে দিচ্ছি। আপনি তো প্রতিদিনই করেন, আজ আমি করি। ফাহিমা বেগম হাই তুলে সাবিহা চৌধুরীকে বললেন, আপা, নতুন বউ কি কিচেনে এসে রান্না করবে? সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, তুমি পারবে না, চলে আসো। হিয়া বলল, আমি পারবো মা। আজকে আপনাদেরকে কফি আমি বানিয়ে খাওয়াই, প্লিজ। তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীর হাত ধরে চুপ থাকতে ইশারা দিয়ে হিয়াকে বলল, ঠিক আছে বানাও, আর শ্রাবণের জন্য বানিও। হিয়া খুশি হয়ে বলল, ঠিক আছে, থ্যাংক ইউ। হিয়া কফি বানালো 4 কাপ, 2টো শ্বশুর শাশুড়িকে দিল, আর 2টি কাপ নিয়ে ওপরে চলে গেল। কাব্যর রুম লক থাকায় আর ডাকলো না। তবুও 2বার নক করে কোনো সাড়া না পেয়ে চলে গেল শ্রাবণের কাছে। শ্রাবণ ঘুমিয়েছিল। ওর এত সকালে ওঠার অভ্যাস নেই। যেদিন কাজ